আমাদের সবার পকেটেই তো এখন একটা দারুণ পাওয়ারফুল ক্যামেরা, তাই না? কিন্তু এর আসল ক্ষমতার কতটা আমরা ব্যবহার করি? চলুন আজ এমন কিছু সহজ কিন্তু অসাধারণ কৌশল দেখে নেওয়া যাক, যা দিয়ে সাধারণ মোবাইল ছবিকেও একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া সম্ভব। একবার ভাবুন তো, প্রযুক্তির কি দারুণ বিবর্তন। ১৮৯০ সালের ওই বিশাল ক্যামেরা, যেটা একটা ছবি তুলতেই ঘন্টার পর ঘন্টা লেগে যেত, আর সেখান থেকে আজকের স্মার্টফোন, যা দিয়ে চোখের পলকে 4K ভিডিও করা যায়। আমাদের হাতে থাকা এই ছোট্ট যন্ত্রটা আসলেই একটা বিস্ময়। মোবাইলে ছবি তোলার সময় সবচেয়ে কমন প্রবলেমটা কি? ছবি ঝাপসা হয়ে যাওয়া, তাই না? এর মূল কারণ কিন্তু হাত কাঁপা। তো সবার আগে এই সমস্যারই একটা সমাধান করা যাক। কাঁপা ছবি আর ঝাপসা ভিডিও, এই সমস্যাটা তো আমাদের সবারই, তাই না? কিন্তু ভালো খবর হলো, এর সমাধানগুলো এতটাই সহজ যে সেগুলো এখনই চেষ্টা করে দেখা যায়। ছবি তোলার সময় একটা খুব সহজ কাজ করা যায়। কনুই দুটোকে শরীরের সাথে একদম লাগিয়ে রাখা, ঠিক যেমনটা ছবিতে দেখা যাচ্ছে। এতে হাতটা একটা প্রাকৃতিক ট্রাইপডের মতো কাজ করে আর ক্যামেরা একদম স্থির থাকে। এই ছোট্ট একটা পরিবর্তনেই ছবির শার্পনেস অনেক বেড়ে যাবে। শুনতে একটু অদ্ভুত লাগলেও নিখুঁত স্থিরতার জন্য আমরা একটা অপ্রত্যাশিত জায়গা থেকে অনুপ্রেরণা নিতে পারি, পেশাদার শার্প শুটারদের কাছ থেকে। স্নাইপাররা এই কৌশলটা ব্যবহার করেন। ব্যাপারটা খুব সোজা। প্রথমে একটা আরামদায়ক স্থির পজিশন নিতে হবে, তারপর একটা গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ার সময় একদম শেষে একটুখানি ধরে রাখতে হবে। ঠিক ওই স্থির মুহূর্তটাতেই শাটার বাটন চাপতে হবে। এই কয়েক সেকেন্ডের জন্য শরীরের নড়াচড়া প্রায় বন্ধ হয়ে যায় আর ছবি হয় একদম ক্রিস্টাল ক্লিয়ার। এছাড়াও আরও দুটো সহজ ট্রিক আছে। স্ক্রিনে শাটার বাটন চাপার সময় যে হালকা কাঁপুনি হয়, সেটা এড়ানোর জন্য ফোনের 2 বা 5 সেকেন্ডের টাইমার ব্যবহার করা যেতে পারে। আর যদি রাতের ছবি বা গ্রুপ শট তোলার প্ল্যান থাকে, তাহলে তো একটা ছোট ট্রাইপডের কোনো বিকল্পই নেই। একদম 100% স্থির ছবি পাওয়া যাবে। আচ্ছা, ক্যামেরা তো স্টেবল হলো, এবার চলুন ক্যামেরার ভেতরের কন্ট্রোলগুলো একটু দেখি। ফোনের প্রো মোড অপশনটা অনেকের কাছেই বেশ কঠিন মনে হতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াগুলো আসলে খুবই সহজ। চলুন এর রহস্যটা ভেদ করা যাক। ব্যাপারটা আমাদের চোখের মতোই। ধরুন কম আলো বা বেশি আলোতে আমাদের চোখ যেমন নিজেকে মানিয়ে নেয়, ক্যামেরাও ঠিক তাই করে। প্রো মোড আসলে সেই মানিয়ে নেওয়ার কন্ট্রোলটা আমাদের হাতে দিয়ে দেয়। এটা ভয়ের কিছু না, বরং ছবি তোলার আসল মজাটা এখানেই। প্রো মোডের আসল খেলাটা কিন্তু এই তিনটা জিনিসকে নিয়ে: আইএসও, শাটার স্পিড আর অ্যাপারচার। সহজভাবে বললে, আইএসও হলো ক্যামেরার আলোর প্রতি সংবেদনশীলতা। ধরুন এটা ক্যামেরার সানগ্লাস, কম আলোতে আইএসও বাড়াতে হয়। শাটার স্পিড হলো ক্যামেরার চোখের পলক ফেলার গতি, যত ফাস্ট শাটার তত স্থির ছবি। আর অ্যাপারচার হলো ক্যামেরার চোখের মনি, যা দিয়ে আলো ভেতরে ঢোকে। এই তিনটার ব্যালেন্সেই একটা পারফেক্ট ছবি তৈরি হয়। এই টেবিলটা একটা সহজ গাইড হিসেবে দেখতে পারেন। ধরুন ছবিটা একটু অন্ধকার লাগছে, তখন কি করা যায়? টেবিল অনুযায়ী আইএসও বাড়ানো যেতে পারে, অথবা শাটার স্পিড কমিয়ে দিয়ে আরও বেশি আলো ক্যামেরায় আসতে দেওয়া যায়। আবার ছবিটা যদি বেশি সাদা বা উজ্জ্বল হয়ে যায়, তাহলে ঠিক এর উল্টোটা করতে হবে। কয়েকবার প্র্যাকটিস করলেই ব্যাপারটা একদম হাতের মুঠো চলে আসবে। তো টেকনিক্যাল দিকটা তো বোঝা গেল, কিন্তু একটা দারুণ ছবির জন্য শুধু টেকনিক্যালিটিই সব না, আর্টও দরকার। একটা সাধারণ জিনিসও অসাধারণ হয়ে উঠতে পারে যদি শুধু দেখার অ্যাঙ্গেলটা একটু বদলে ফেলা যায়। এই ছবি দুটো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম পাশের ছবিতে ফুলটা কেমন যেন ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, কিন্তু ডান পাশের ছবিতে শুধুমাত্র ক্যামেরাটা একটু নিচু করে আকাশকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, আর তাতেই দেখুন ফুলটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানেও দেখুন একই জিনিস। ওপর থেকে তোলা ছবিতে ফাটা মাটিটাকে খুব সাধারণ লাগছে, কিন্তু যেই ক্যামেরাটা মাটির কাছাকাছি নিয়ে যাওয়া হলো, পুরো দৃশ্যটাই কেমন নাটকীয় আর বিশাল হয়ে গেল। তাই পরের বার ছবি তোলার সময় একটু নিচু হয়ে বা বসে চেষ্টা করে দেখতেই পারেন। আচ্ছা, এবার আসা যাক কিছু দারুণ মজার হ্যাকসের দিকে, যেগুলো ছবিকে একদম নেক্সট লেভেলে নিয়ে যাবে। ওই যে ডিএসএলআরের মতো ছবির পেছনের অংশটা ঝাপসা বা ব্লার হয়ে যায়, ওটা মোবাইলেও করা সম্ভব। সবচেয়ে সহজ উপায় হলো ফোনের পোর্ট্রেট মোড অন করা, কিন্তু এটা ম্যানুয়ালিও করা যায়। যাকে ফোকাস করা হচ্ছে তাকে ব্যাকগ্রাউন্ড থেকে যতটা সম্ভব দূরে রাখতে হবে। আর প্রো মোডে গিয়ে অ্যাপারচারের মান অর্থাৎ F নাম্বার কমিয়ে দিলেও সাবজেক্ট ফোকাসে থাকবে আর ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ব্লার হয়ে যাবে। ধরুন ঘরের ভেতরে ছবি তুলছেন, কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদমই ভালো লাগছে না। নো প্রবলেম, কম্পিউটার বা টিভি স্ক্রিনে পছন্দের যে কোনো ছবি চালিয়ে দিন, আর তার সামনে ছোট কোনো জিনিস রেখে ছবি তুলুন। নিমিষেই একটা স্টুডিওর মতো ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে। এটা তো আরও মজার একটা ট্রিক। এটাকে বলে ফোর্সড পার্সপেক্টিভ।
ক্যামেরা আর দূরের কোনো কিছুর মাঝখানে একটা ছোট বস্তু রেখে এমনভাবে ছবি তুলতে হবে যেন মনে হয় দূরের জিনিসটা আসলে ওই ছোট জিনিসটার উপরেই আছে। এই ছবিতে যেমন সূর্যটাকে ল্যাম্পপোস্টের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। বন্ধুদের সাথে মজা করার জন্য এই প্যানোরামা ট্রিকটার কোনো তুলনাই হয় না। ফোনের প্যানোরামা মোড অন করে ধীরে ধীরে ক্যামেরা একদিকে ঘোরান। যাকে ছবি তুলছেন সে একবার ফ্রেমে আসার পর ফ্রেম থেকে বেরিয়ে ক্যামেরার পেছন দিয়ে দৌড়ে গিয়ে আবার সামনে পোজ দেবে। রেজাল্ট, একই ছবিতে তাকে একাধিকবার দেখা যাবে। একটু খেয়াল করলেই দেখবেন আমাদের চারপাশে কত কিছু রিফ্লেক্ট করে। রাস্তায় জমে থাকা অল্প পানি, দোকানের কাচ, এমনকি অন্য একটা ফোনের স্ক্রিনও। এই প্রতিফলন বা রিফ্লেকশন ব্যবহার করলে ছবিতে একটা শৈল্পিক গভীরতা আসে, যা সাধারণ একটা ছবিকেও অসাধারণ করে তুলতে পারে। শেষ কথা হলো, এই সব নিয়ম বা কৌশল কিন্তু কোনো ধরাবাঁধা আইন নয়। এগুলোর আসলে সৃজনশীলতাকে প্রকাশ করার কিছু হাতিয়ার মাত্র। এগুলোকে ভিত্তি করে নিজের একটা স্টাইল তৈরি করে নেওয়াই আসল ফটোগ্রাফি। তাহলে আর দেরি কেন? এবার ক্যামেরাটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এই কৌশলগুলো কাজে লাগানোর পালা। কারণ প্রত্যেকটা ছবিই তো একটা গল্প বলে। এখন প্রশ্ন হলো, নতুন তোলা ছবিগুলো কোন গল্প বলবে?